আজকে আমাদের আলোচনার বিষয়, আচ্ছা, আজকে হচ্ছে আমরা ঠিক আছে। অ্যানাটমি এবং ফিজিওলজির পড়ব হচ্ছে ইন্ট্রোডাকশনে অস্টিওলজি অথবা স্কেলেটন সিস্টেম। আর আমরা সেই সাথে পড়ব হচ্ছে আমাদের যে জয়েন্টগুলো আছে, যেটাকে অ্যানাটমি ফিজিওলজির ভাষায় বলা হয় আর্থোলজি। সেই সাথে আমি একটু আগে যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমাদের শরীরের 206টা হাড্ডি, পুরো 206টা হাড্ডি আমি আপনাদেরকে আজকে চিনাই দেবো। সেই সাথে আমাদের যদি হাতে সময় থাকে তাহলে আমরা আমাদের লোয়ার লিম্ব খুব সংক্ষেপে, যেরকম আপার লিম্বটা আমরা দেখছিলাম, এখানেও লোয়ার লিম্বটা সেই একইভাবে আমাদের কিছু জিনিস এখানে চলে আসবে অস্টিওলজির মধ্যে। যেহেতু আমরা 206টা হাড়ের পরিচয় নিব, সেখানে আমাদের লোয়ার লিম্বের হাড়গুলো আছে। তো সেই সাথে আমরা অল্প একটু আলোচনা করলে মোটামুটি আমাদের লোয়ার লিম্বটা শেষ হয়ে যাবে। যদি আমাদের হাতে সেই সময়টা থাকে আমরা সেই সময়টাও নিয়ে নিব। তো চলেন আমরা একটু জানি অস্টিওলজি বা স্কেলিটন সিস্টেম কাকে বলে, যেটাকে আমরা বাংলায় কঙ্কালতন্ত্র বা অস্থিবিদ্যা বলে থাকি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এই যে কঙ্কালতন্ত্র, সেটাকে অস্থিবিদ্যাও বলা হয়, কারণ এই অস্টিওলজি এর বাংলা হচ্ছে অস্থিবিদ্যা, অন্যদিকে স্কেলিটন সিস্টেম এর বাংলা হচ্ছে কঙ্কালতন্ত্র। কিন্তু দুটো শব্দ একই, সমর্থক শব্দ এক কথায়। তো আমরা একটু জানি যে এই জিনিসটাকে আসলে কি বলা হয়, অর্থাৎ কঙ্কালতন্ত্র বা অস্থিতন্ত্র, অস্টিওলজি আর স্কেলেটন সিস্টেম কাকে বলে। চিকিৎসা শাস্ত্রের যে অংশে মানবদেহের অস্থির অবস্থান, অস্থির বিভাগ, আকার, আকৃতি, সংখ্যা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়, তাহাকে কঙ্কালতন্ত্র বা অস্থিবিদ্যা বলে। মানবদেহের ছোট বড় চ্যাপ্টা গোল বিভিন্ন আকারের 206খানা অস্থি বা হাড় আছে। হ্যাঁ, এই সকল অস্থি সহযোগেই একটি মানুষের কঙ্কালতন্ত্র সৃষ্টি হয়। আমরা সংজ্ঞাটা আরেকবার একটু দেখি। যে শাস্ত্রে মানবদেহের অস্থির অবস্থান, বিষয়টা একটু খেয়াল রাখবেন, অস্থির অবস্থান, বিভাগ, আকার, আকৃতি, সংখ্যা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়, তাহাকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে আমরা কি জিনিস জানতেছি এখানে? অস্থির অবস্থান সম্পর্কে জানবো, বিভাগ সম্বন্ধে জানবো, বিভিন্ন শ্রেণীর হাড় আছে সেইগুলো সম্বন্ধে জানবো, আকার এবং আকৃতি সম্পর্কে জানবো, এর সংখ্যা আছে কতগুলো সেই সম্পর্কেও আলোচনা করব। যদি এই বিষয়গুলো কোনো একটা শাস্ত্রের মধ্যে থাকে, তাহলে তাকে আমরা কঙ্কালতন্ত্র বা অস্থিবিদ্যা বলতে পারি। এই হাড়গুলো আবার অনেক হাড় ছোট আছে, কোনোটা বড় আছে, কোনোটা চ্যাপ্টা আছে, কোনোটা গোল আছে। এ ধরনের বিভিন্ন আকারের 206টা হাড় আছে। এই 206টা হাড় মিলেই আমাদের শরীরটা সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের শরীর সৃষ্টি হয় এক কথায়। তো আমাদের এখানে যে জিনিসটা একটু আলোচনা না করলেই হয়, যদিও আমরা বলতেছি অস্থি বা হাড়, যেটাকে আমরা বোন বলতেছি, তো এটা বোনসের সংজ্ঞাটা আবার একটু অন্যরকম ভাবে বইয়ের ভাষায় একটু যদি বলি, সেটা হচ্ছে দেখেন আমরা টিস্যু পড়ছিলাম, মানে কোষ থেকে টিস্যু তৈরি হয়েছিল। আমরা টিস্যুর মধ্যে পাইছিলাম হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা বা সংযোজক কলা। দেখেন এইখানে কিন্তু ডেফিনেশনে সেই জিনিসটা নিয়ে আসছে, বোন বা হাড় শরীরের সব থেকে শক্ত কানেকটিভ টিস্যু, যা দেহের কাঠামো তৈরি করে। ইংরেজিতে যেভাবে বলা হয়েছে, বোন ইজ এ স্পেশালাইজড টাইপ অফ হাইলি ভাস্কুলার মিনারেলাইজড অ্যান্ড কনস্ট্যান্ট চেঞ্জিং রিজিড কানেকটিভ টিস্যু হুইচ ফর্ম দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। তাহলে এখানে কি বলছে একটু দেখেন। হাইলি ভাস্কুলার, ভাস্কুলার মানে যে জায়গায় প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন ঘটে, তাকে হচ্ছে ভাস্কুলার এরিয়া বলা হয়। মিনারেলাইজ, যেখানে আমাদের ভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো থাকে। এবং কনস্ট্যান্ট চেঞ্জিং রিজিড, এটা কিন্তু আমাদের হাড়গুলো কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ হয়। একটা বাচ্চার যেমন থাকে, আমার সেরকম নেই, আবার একজন বুড়া মানুষের যেরকম আছে সেরকমটা, এটা কিন্তু পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়। তো রিজিড মানে হচ্ছে শক্ত, কানেকটিভ টিস্যু হুইচ ফর্ম, এটা আমাদের শরীরের যে আকৃতি বা গঠন সেটা তৈরি করে থাকে। এরপরে আমাদের আছে কম্পোজিশন অফ বোন, অর্থাৎ বোনসের মধ্যে আসলে কি কি থাকে সেই জিনিসটা আমরা এখানে কিন্তু সংক্ষেপে আলোচনা করছি, এটার বিস্তারিত জিনিসগুলো এখানে আনা হয়নি। হাড়ের মধ্যে 50%, অর্থাৎ আমরা যদি একটা হাড়কে 100 ভাগ ধরি, তাহলে তার অর্ধেক পরিমাণ থাকে হচ্ছে পানি, বাকি অর্ধেকের 67 ভাগ থাকে হচ্ছে ক্যালসিয়াম, এবং
বাকি 33% থাকে হচ্ছে সেলুলার ম্যাটার। এই সেলুলার ম্যাটারের মধ্যে আমার কোষ আছে, তারপরে আমরা একটু আগে বললাম মিনারেল আছে, ঠিক আছে, তারপরে আমাদের রক্ত সঞ্চালনের কিছু রক্তের জিনিসপত্র আছে, এ ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা পাচ্ছি কি 50% পাইছি ওয়াটার অর্থাৎ পানি, আর বাকি 50%-এর মধ্যে 67% হচ্ছে ক্যালসিয়াম এবং 33% হচ্ছে সেলুলার ম্যাটার। এরপরে দেখেন আমরা কোষ থেকে টিস্যু পাইছিলাম, টিস্যু থেকে হচ্ছে আমরা চলে আসলাম বোনসে। এখানে আমরা একটু দেখব যে বোনসের মধ্যে যেসব সেলগুলো অর্থাৎ কোষগুলো থাকে সেটার নাম কি কি আছে। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট, এই ধরনের কোষগুলো আমাদের বোনসের মধ্যে থাকে। আর যে ধরনের টিস্যুগুলো থাকে সেটা একটু দেখি। এর মধ্যে হচ্ছে কম্প্যাক্ট টিস্যু থাকে আর হচ্ছে ক্যান্সিলিয়াস টিস্যু থাকে। আমরা এই বিষয়গুলো আরো আলোচনা করব, একটু নিচে একটু দেখতে পারবো। এখন দেখেন হাড়ের গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান হচ্ছে 4টা। আমরা এইখানেই দেখতে পারবো আমাদের উপরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখেন গাঠনিক উপাদান হচ্ছে 4টি। তাহলে কি কি আছে আমাদের? প্রথম আছে পেরিওস্টিয়াম, তারপরে আছে কম্প্যাক্ট টিস্যু, স্পঞ্জি টিস্যু এবং বোন মেরু। আচ্ছা, আমরা যদি এই ছবিটার দিকে একটু নজর দিই, দেখেন ছবিটার মধ্যে একেবারে উপরে পেরিওস্টিয়াম মানে বলা হয় হচ্ছে বঞ্চের কভার। পেরিওস্টিয়াম মানে হচ্ছে বঞ্চের কভার। জানি পেরিওস্টিয়াম মানে হচ্ছে আমাদের যে হাড়টা আছে, হাড়ের যে উপরের অংশটা, সেটাকে আমরা বলি পেরিওস্টিয়াম, অর্থাৎ হাড়ের কভারের নাম হচ্ছে পেরিওস্টিয়াম। দেখেন এখানে আমাদের প্রথমেই লেখা আছে 1 নম্বরে পেরিওস্টিয়াম। আমাদের এই যে এখানেও বঞ্চের নিচে এটাকে দেখানো হয়েছে, একদম উপরে যে আবরণটা আছে আমাদের, এটাকে বলা হয় পেরিওস্টিয়াম। তারপরে আমাদের আছে কম্প্যাক্ট টিস্যু, কম্প্যাক্ট টিস্যু, ঠিক আছে। এই কম্প্যাক্ট টিস্যু হচ্ছে পেরিওস্টিয়ামের নিচে যে শক্ত অংশটা থাকে সেটাকে বলা হয় কম্প্যাক্ট টিস্যু। তারপরে আমাদের আছে হচ্ছে স্পঞ্জি টিস্যু। এই কম্প্যাক্টের পরে হাড়ের যে জায়গাটা আছে সেটা একটা স্পঞ্জি অর্থাৎ একটু নরম অংশটা, সেই নরম অংশটাকে আচ্ছা, নরম অংশটাকে অর্থাৎ আমাদের যে কম্প্যাক্ট টিস্যু আছে তার ভিতরে থাকে একটু নরম অংশ। আপনারা যদি কখনো মুরগি কিংবা গরু কিংবা যে ধরনের পশু পাখি যেটাই দেখেন না কেন, দেখবেন উপরে শক্ত একটা আবরণ থাকে, তার ভিতরে একটা নরম অংশ থাকে, অনেক সময় অনেকে শ্বাস বলে এটাকে। তো সেই জায়গাটারে আমরা বলি হচ্ছে স্পঞ্জি টিস্যু। আমাদের দেখেন এখানে স্পঞ্জি টিস্যুগুলো দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটার মতন, এই জায়গাটা কিন্তু নরম। তারপরে আছে আমাদের বোন মেরু। বোন মেরু হচ্ছে একেবারে মাঝখানে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে বোন মেরু। এই বোন মেরু কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখান থেকে আমাদের রক্ত তৈরি হয়। এক কথায় এখানে দেখেন একটু বড় করে এই ছবিটাকে দেখানো হয়েছে যে এটা কেমন দেখতে। বোন মেরুটা খুব সুন্দর করে দেখানো হয়েছে, এটাকে একটু জুম করে। তো এটা ছিল আমাদের বোনচের পেরিওস্টিয়াম, হ্যাঁ মানে 4টা যে গাঠনিক যে অংশটা সেটা আমরা দেখতেছিলাম। এরপরে আমরা আসব ক্লাসিফিকেশন অফ বোনস। ক্লাসিফিকেশন অফ বোনসের মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে আমরা একটু দেখব। এখানে দেখেন লেখা আছে মরফোলজিক্যালি বোনস হচ্ছে 6 প্রকার। এখন মরফোলজিক্যালি বলতে আমরা চোখে যেভাবে দেখি সেইভাবে এটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে আমাদের প্রথমেই আছে লং বোন। লং বোন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, অর্থাৎ আমাদের যে বোনসগুলো বেশ লম্বা সেটাকে লং বোন বলা হয়। তারপরে আমাদের 2 নম্বরে আছে শর্ট বোন। শর্ট বোন হচ্ছে কার্পাল, টার্সাল বোন, যেগুলো ছোট ছোট যে বোনসগুলো তাকে বলা হয় হচ্ছে শর্ট বোন। 3 নম্বরে আছে আমাদের ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনগুলো আমরা সাধারণত আমাদের মাথায় দেখতে পাই, আমাদের স্কাল, মাথায় যে বোনগুলো সেগুলোকে স্কাল বলা হয়, স্কাল বোন বলা হয়। সেই স্কাল বোনগুলোর মধ্যে আমাদের আছে ফ্রন্টাল, টেম্পোরাল, মেক্সিলা, এই ধরনের বোনগুলো আছে। সেই সাথে আমাদের রিবস এবং স্টারনাম, সেই সাথে আমাদের আমরা আপার লিম্পে স্কাপুলা নামে একটা বোনস পড়ছিলাম, সেটাকেও ফ্ল্যাট বোনের মধ্যে আনা হয়েছে।
সো তাহলে আমরা 3 ধরনের, 4 নম্বরে আছে আমার ইরেগুলার বোন। ইরেগুলার বোনটা আমাদের সব থেকে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের হিপ বোন। আমরা কিছুক্ষণ পরে হিপ বোনের চরিত্র চেহারা দেখব, তখন আমরা এটি নেব। আর এছাড়া আছে হচ্ছে ভার্টিব্রা। আমাদের শরীরে 33টা ভার্টিব্রা আছে, এই 33টা ভার্টিব্রাই ইরেগুলার বোন হিসেবে আখ্যায়িত করি, কারণ তার গঠনটা আসলে একটু এলোমেলো ধরনের, এদিকে ওদিকে কেমন যেন দেখতে, এই জন্য এটাকে ইরেগুলার বোন বলা হয়। তারপরে আছে হচ্ছে নিউমেটিক বোন। নিউমেটিক বলতে বোঝানো হয় যেসব বোনসের মধ্যে বাতাস থাকে তাকে বলা হয় নিউমেটিক বোন। তো নিউমেটিক বাতাস থাকে আমাদের সাধারণত নাকের যে হাড্ডিগুলো আছে সেই হাড়ের মধ্যে, তার মধ্যে একটা আছে আমাদের ম্যাক্সিলা। এছাড়া আমাদের জাইগোমেটিক নামে একটা বোন আছে, তো এই বোনসের মধ্যে সাধারণত বাতাস থাকে, এই জন্য এটাকে নিউমেটিক বোন বলা হয়। আর আছে হচ্ছে সিসাময়েড বোন। সিসাময়েড বোনের মধ্যে আমাদের একমাত্র বোন আছে হচ্ছে প্যাটেলা। প্যাটেলাটা হাঁটুর উপরে থাকে। সিসাময়েড বলতে এটা একটু দেখতে একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী, এই জন্য এটার নামকরণ করা হয়েছে এইভাবে, সিসাময়েড বোন। তো এরপরে আমরা একটু জানবো যে বোনের আসলে কাজটা কি। আমি একটু আগে অনেক কথাই বলছি, তারপরে আমরা একটু বইয়ের ভাষায় একটু দেখবো যে আসলে বোনসের কাজগুলো কি কি আছে। তাহলে মানবদেহের যে আকার বা শেপ তাহা অস্থির দ্বারা তৈরি হইয়া থাকে। অর্থাৎ আমাদের শরীরটা আজকে যে অবস্থানে আছে, আমরা যে হাঁটাচলা করি, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে হাড়ের কারণে। হাড় না থাকলে আমাদের এই স্ট্রাকচারটা তৈরি হতো না। আবার যদি মাংসপেশি না থাকতো তাহলে এই হাড়গুলোকে ধরে রাখতে পারতাম না আমরা। তো এরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে একটা করে গুরুত্ব আছে, সেই গুরুত্ব জায়গাগুলো থেকেই আমাদের একটা জিনিস পড়তে হয় এভাবে। তাহলে কি হয়েছে, আমাদের শরীরের যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে হাড়ের দ্বারা। এটা হাড়ের একটা অন্যতম প্রধান ভূমিকা। আমরা দ্বিতীয় জায়গায় দেখবো হচ্ছে কিছু কিছু অস্থি দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, আবার কিছু কিছু অস্থি শরীরের অভ্যন্তরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গকে সর্বদা রক্ষা করে। দেখেন আমাদের শরীরের যে হাড়গুলো, সেটা আমরা কিন্তু কোনো কিছু থেকে আঘাতপ্রাপ্ত হলে হাত দিয়ে এটাকে প্রোটেকশন নেওয়ার একটা চেষ্টা করি, তো এটা সবসময় কিন্তু থাকে। সেই সাথে দেখেন আমাদের বুকের মধ্যে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে, অর্গান, যেটা হার্ট আছে, ফুসফুস আছে। তো সেটাকে দেখেন এখানে শক্ত একটা কাভার দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে যাতে বাইরে থেকে এটা আঘাতপ্রাপ্ত না হয়। এটাকে বলা হয় রিব কেস কিংবা থোরাসিক কেস, এভাবে বলা হয়। সেই কেস দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। আমাদের ব্রেনটা অনেক গুরুত্বপূর্ণ, যে কারণে আমাদের মস্তিষ্কের হাড়গুলোও কিন্তু অনেক শক্ত, যেটাকে সহজে ভাঙা যায় না। তো এই জন্য এই যদি হাড়গুলো না থাকতো তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু এইরকম ভাবে সুরক্ষিত থাকতো না। যে কোনো সময় যে কোনো ধরনের ছোটখাটো আঘাতেই এগুলো ভেঙে পড়ে যেত কিংবা নষ্ট খারাপ হয়ে যেত। তো আমাদের হাড় এইগুলোকে সেই জায়গা থেকে রক্ষা করে আছে। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, অস্থির ভিতরে যে অস্থিমজ্জা থাকে তাহা হইতে রক্ত কণিকা তৈরি হয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে অস্থির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তার ভিতরে যে বোন মেরু থাকে অর্থাৎ অস্থিমজ্জা থাকে, সেইখান থেকে আমাদের রক্ত তৈরি হয়। সো রক্ত তৈরি না হলে আমাদের অনেক কিছুই হইতো না, আমরা বেঁচে থাকতাম কিনা এটা নিয়েও সন্দেহ আছে। তো এটা প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমাদের শরীরের বিভিন্ন মাংসপেশি অস্থির দ্বারা শরীরের এক স্থান হইতে অন্য এক স্থানে বাধা থাকে। তো যদি এখানে আমাদের মাংসপেশি না থাকতো তাহলে কিন্তু অস্থিটা আবার তার অস্তিত্ব হারাই ফেলাইতো। তো একটার সাথে আরেকটাকে জুড়িয়ে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করছে সেটা কিন্তু মাংসপেশির দ্বারাই এইটা বাধা আছে এক কথায়, সে কারণে আমাদের শেপটা তৈরি হয়েছে। তো এটা ছিল আমাদের বোনস সম্বন্ধে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা বোনস সম্বন্ধে জানলাম যে বোনসটা আসলে কি জিনিস, বোনসটা কিভাবে তৈরি হয়েছে, তার উপাদানগুলো কি কি আছে, বোনসের যে উপাদানগুলো সেই উপাদানগুলো কি কি আছে, সেই সাথে বোনসের ক্লাসিফিকেশন জানলাম আমরা, সেই সাথে বোনসে কি কাজগুলো করে থাকে আমাদের জন্য সেই কাজগুলো সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা একটু দেখব সন্ধিতন্ত্র কিংবা আর্থোলজি, আমাদের দ্বিতীয় টপিক যেটা ছিল। এটা খুব শর্টের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব আমাদের 206 হাড়ের কাছে। তো সন্ধিতন্ত্র বলতে চিকিৎসা শাস্ত্রের যে অংশে মানবদেহের অস্থির সন্ধি বা হাড়ের জোড়া সম্পর্কে আলোচনা করা হয় তাহাকে সন্ধিতন্ত্র বলে। তাহলে আমরা কিন্তু হাড়ের পড়ার সময় অনেকটাই এই জায়গাটা আলোচনা করা হয়ে গেছে, যে আমাদের হাড়গুলো যে জায়গায় মিলিত হয়েছে, যেটা জাংশন বলা হয়, সেই জাংশনটাকেই আমরা সন্ধি বলি। সেই সন্ধিতন্ত্র নিয়ে যে পুস্তকে আলোচনা করা হয় সেটাই আমাদের সন্ধিতত্ত্ব কিংবা আর্থোলজি। তাহলে সন্ধির সংজ্ঞাটা আর একটু ভিন্নভাবে বইয়ের ভাষায় আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে দুই বা দুইয়ের অধিক বোন এক জায়গায় মিলিত হইয়া
যে জয়েন্ট বা আর্টিকুলেশন মিলিত হইয়া যে অবস্থানটা তৈরি করে তাকে জয়েন্ট বা আর্টিকুলেশন বলে। ইংরেজিতে যে বলা হয়েছে এ জয়েন্ট ইজ এ জাংশন বিটুইন টু আর মোর বোনস, অর্থাৎ একই সাথে যদি দুটো কিংবা তার থেকে অধিক বোনস একই জায়গায় মিলিত হয়, সেই মিলিত হওয়ার জায়গাকে বলা হয় জয়েন্ট বা আর্টিকুলেশন। এখানে একটা কথা দেখেন, একটু ইতালিক করে দেওয়া আছে, কোনো কোনো জয়েন্ট এর মুভমেন্ট থাকে, আবার কোনো কোনো জয়েন্ট এর মুভমেন্ট থাকে না। আমরা এই বিষয়টা অবশ্যই মনে রাখবো। আমরা আপার লিম্ব পড়ার সময় মুভমেন্ট পড়তেছিলাম, তো আমাদের আপার লিম্বে হয়তো অনেক জায়গায় অনেক মুভমেন্ট আছে, এমন এমন কিছু জায়গা আছে যে জায়গায় আমরা দুটো বোনস পাশাপাশি আছে কিন্তু সেখানে কোনো মুভমেন্ট মানে নড়াচড়া হচ্ছে না, তারা পাশাপাশি অবস্থান করছে শুধুমাত্র। এখানে একটা চিত্র আছে, একটু দেখেন চিত্রটার মধ্যে আমাদের এটা হচ্ছে নি জয়েন্ট। তো আমাদের আমি এই চিত্রটা দিছি হচ্ছে আমাদের যে জোড়াটা বোঝানোর জন্য। দেখেন আমাদের উপরে যে বোনসটা আছে এটা হচ্ছে ফিমার বোন, তারপরে আমাদের নিচে যে বোনসটা আছে এটা হচ্ছে টিবিয়া। এই টিবিয়া আর ফিবুলা একসাথে মিলিয়ে আমাদের এখানে একটা জয়েন্ট তৈরি করছে। সরি, টিবিয়া আর ফিবুলা না, টিবিয়া আর হচ্ছে ফিমার, এই দুটো মিলে আমাদের এখানে একটা জয়েন্ট তৈরি করছে। সেই জয়েন্টটার নাম হচ্ছে নি জয়েন্ট। তো আমরা এখানে আমাদের নি জয়েন্টে অবশ্য আর একটা মাংস হাড় আছে, সেটা হচ্ছে প্যাটেলা। তো প্যাটেলা থাক বা না থাক আমাদের এই জয়েন্ট কিন্তু নি জয়েন্ট থেকে যাবে। অনেকেরই অ্যাক্সিডেন্টাল কিংবা কোনো রকম কোনো একটা রোগের কারণে অনেক সময় এই প্যাটেলা বোনটাকে ফেলাই দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের নি জয়েন্ট কিন্তু চেঞ্জ হবে না, প্যাটেলা থাক আর না থাক। ঠিক আছে, সো এটা আমাদের নি জয়েন্ট। নি জয়েন্টে দেখেন একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে, আমাদের অবশ্য জাংশন, এখানে আবার ফিবুলা আছে, প্যাটেলা আছে, সবগুলো মিলিয়ে কিন্তু এখানে একটা জাংশন তৈরি হয়েছে। জাংশনটা এই কারণেই আমি দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের দুই বা দুইয়ের অধিক বন্স থাকতে হবে একটা জয়েন্টের জন্য। তো দুটো বন্স থাকলেই আমরা সেটাকে জয়েন্ট বলতে পারি, তার অধিকও থাকতে পারে কোনো কোনো জায়গায়, সব জায়গায় থাকবে এমন না। আবার সব জায়গায় মুভমেন্ট হবে এমনও না, আবার মুভমেন্ট হবে না সেরকম বলা যাবে না। কিছু কিছু জায়গায় মুভমেন্ট হবে, কিছু কিছু জায়গায় মুভমেন্ট হবে না। আমরা এবার দেখব জয়েন্ট কত প্রকার আছে। তো আমাদের সামনে সাধারণত তিন ধরনের জয়েন্ট আছে, আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম আছে আমাদের ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট হচ্ছে দুটো বোন এর মধ্যে ফাইব্রাস কানেক্টিভ টিস্যু, এটা এক ধরনের টিস্যু যেটা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু বলা হয়। সেটা দিয়ে যদি কোনো জয়েন্ট তৈরি হয় তাহলে তাকে আমরা ফাইব্রাস জয়েন্ট বলি। অর্থাৎ দুটো বোনসের মধ্যে যদি ফাইব্রাসে জয়েন্ট তৈরি করে তাহলে তাকে আমরা ফাইব্রাস জয়েন্ট বলি। এই জয়েন্টে কোনো ধরনের কেভিটি থাকে না। একটু শব্দটা একটু মনে রাখবেন, আমরা কেভিটিটা একটু পরেই পেয়ে যাব, কেভিটি কি জিনিস তখন আমরা এটা বুঝতে পারবো। তো এই জয়েন্টে কোনো কেভিটি থাকে না এবং এতে কোনো মুভমেন্ট হয় না, ইমুভেবল হয়। ইমুভেবল মানে হচ্ছে কোনো ধরনের মুভমেন্ট হয় না। যেমন ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, মিডল রেডিওলনার জয়েন্ট। আমি দেখেন এখানে চিত্র দিয়ে দিছি, চিত্রটা হচ্ছে এটা আমাদের রেডিও এবং আলনার, সরি এটা হচ্ছে টিবিয়া এবং ফিবুলার দুটো হাড় পাশাপাশি অবস্থান করছে। তো এই যে যে জয়েন্টটা তৈরি করছে টিবিয়া বোনের সাথে ফিবুলার বোনের যে জয়েন্টটা তৈরি করছে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। আবার এখানেও আমাদের একটা জয়েন্ট তৈরি করছে, হ্যাঁ, এটাকেও আমরা ফাইব্রাস জয়েন্ট বলি। এরপরে আমাদের 2 নম্বরে আছে কার্টিলেজিয়াস টিস্যু, কার্টিলেজিয়াস জয়েন্ট। কার্টিলেজ এবং কার্টিলেজ দুটো বোনসের কার্টিলেজে যদি একত্রিত হয়ে একটা জয়েন্ট তৈরি করে তাহলে আমরা তাকে কার্টিলিনিজিয়াস জয়েন্ট বলি। এই জয়েন্টে সামান্য মুভমেন্ট থাকে, অনেক ভারী কোনো মুভমেন্ট এখানে থাকে না। আমরা যদি থ্যারাসিক কেসটা একটু পরে আমরা পড়ব তখন এই জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবো। মেনিব্রিও স্টার্নাম জয়েন্ট আর হচ্ছে কোস্টাল কার্টিলেজ জয়েন্ট। একটু দেখেন আমাদের যে রিবস গুলো আছে সেই রিবস গুলো যখন এই যে বোনসটা এটার নাম হচ্ছে স্টার্নাম, এই স্টার্নামের সাথে যখন যুক্ত হয় রিবস গুলো কিন্তু সরাসরি স্টার্নামের সাথে যুক্ত হয় না, এখানে একটা কার্টিলেজ এসে যুক্ত করে দেয় স্টার্নামের সাথে রিবস গুলোরে। তো এই কারণে এটাকে বলা হয় কার্টিলেজিয়াস জয়েন্ট। ঠিক আছে, দেখেন এই যে এটা হাড্ডি, এটা আমাদের একটা রিবস, এই রিবসটা এখানে এসে শেষ হয়ে গেছে। তো এইখান থেকে আপনার এই স্টার্নাম পর্যন্ত এই যে কালারটা দেখা যাচ্ছে এটা এক ধরনের ফাইব্রাস, যেটা এই পাশে আরো সুন্দর করে দেখাই দিচ্ছি। এই ফাইব্রাসের সাথে হচ্ছে দুটো বোনসকে সে সংযোগ স্থাপন করছে, যে কারণে এটাকে বলা হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট।
তারপরে আমাদের যেটা নিয়ে আমরা সবসময় মোটামুটি গবেষণায় থাকি, যেটা নিয়ে সবথেকে বেশি কাজ করি, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল নামটা কেন হয়েছে সেটা আমি বলছি। এই জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল নামক এক ধরনের ফ্লুইড থাকে, যে কারণে এই জয়েন্টটার নাম হয়েছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টটা কি জিনিস আমরা একটু দেখি। যেসব জয়েন্টে জয়েন্ট কেভিটি থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, এবং যেসব জয়েন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুভমেন্ট থাকে, অর্থাৎ প্রায় সব দিকেই এদের নাড়াচাড়া করতে পারে, সেই সমস্ত জয়েন্টকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। আমাদের এখানে দেখেন সাইনোভিয়াল মেমব্রেন নামে একটা শব্দ আছে। এই সাইনোভিয়াল মেমব্রেন থেকেই আমাদের সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয়। সেই ফ্লুইডটা হচ্ছে আমাদের এটা এক ধরনের লুব্রিকেন্টের কাজ করে, অর্থাৎ একটা জয়েন্টে মুভমেন্ট হওয়ার জন্য একটা লুব্রিকেন্ট অর্থাৎ একটা পিচ্ছিল দ্রব্য দরকার হয়। সেই পিচ্ছিল দ্রব্যটাই আমাদের সাইনোভিয়াল ফ্লুইড, যে কারণে এখানে মুভমেন্টগুলো হয়। তো অন্যান্য যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে সাধারণত সাইনোভিয়াল ফ্লুইড তেমন একটা থাকে না বললেই হয়। আর জয়েন্ট কেভিটি বলতে আমরা যদি একটু নিচে যাই তাহলে একটু দেখি, দেখেন আমাদের এই যে হচ্ছে আমি আপার লিম্পের হাড়টা দেখাচ্ছি, এখানে আছে আমাদের হিউমেরাসের সাথে আছে হচ্ছে আমাদের স্ক্যাপুলা। দেখবেন এই স্ক্যাপুলা আর হিউমেরাস জয়েন্টটা কিছুটা জিনিস আছে। এই স্ক্যাপুলার মধ্যে একটা গর্ত থাকে, সেটাকে আমরা সেটার সাথে আমার হিউমেরাসের যে হেডটা আছে সেই হেডটা ওই গর্তের মধ্যে ঢুকে যায়। তাহলে কি হচ্ছে এখানে বিষয়টা, আমরা বলতেছিলাম জয়েন্ট কেভিটি বলতে এই যে একটা খাঁজের মধ্যে আমার একটা খাঁজের মধ্যে আর একটা হাড় অবস্থান করতেছে, মানে একটা হাড়ের খাঁজের মধ্যে আর একটা হাড়ের একটা অংশ সেই খাঁজের মধ্যে মিশে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি জয়েন্ট কেভিটি। আর্টিকুলার কার্টিলেজ, এটাকে স্ট্রাকচারটা তৈরি করার জন্য কিছু কার্টিলেজ থাকে, অর্থাৎ সাপোর্ট দেওয়ার জন্য সেই জিনিসটা থাকে, এবং সেই সাথে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আমরা কখনো সেই জয়েন্টটাকে সাইনোভিয়াল জয়েন্ট বলতে পারবো না। এবং সেই সাথে আমাদের অবশ্যই এখানে মুভমেন্ট থাকতে হবে। আমাদের আগে দুটো জয়েন্ট ছিল, একটা কোনো মুভমেন্টই হয় না আর একটা সামান্য মুভমেন্ট হয়, কিন্তু এখানে সামান্য না, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মুভমেন্ট হবে আমাদের সাইনোভিয়াল জয়েন্টে। দেখেন এখানে আমরা আরও একটা চিত্র দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন এই যে সাইনোভিয়াল ফ্লুইড লেখা রয়েছে, সাইনোভিয়াল কেভিটি, হ্যাঁ, এখানে যে সবুজ আবরণ, অর্থাৎ এই যে আমি যে লুব্রিকেন্টের কথা বলতেছিলাম, এই লুব্রিকেন্টটা এখানে একটু ছবির আকারে দেখানো যাচ্ছে। এই জিনিসটাকে সুন্দর করে এরা দেখাই দিছে। এটা হচ্ছে আমার সাইনোভিয়াল ফ্লুইড, যাতে একটার সাথে আর একটা ঘর্ষণ না হয়, আঘাত না প্রাপ্ত না হয়। একটার সাথে আর একটা ঘর্ষণ হইলে এই হাড়গুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়। তো সেটা থেকে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা রক্ষা করে। সেই সাথে দেখেন এখানে এই যে উপরের বোনটায় একটা খাদ দেখা যাচ্ছে, আর নিচের বোনটায় কিন্তু কোনো খাদ নেই, একেবারে সমান, অর্থাৎ এটার সাথে ওইটা একটা জায়গায় যে ফিটিং হয়ে যায়। সো এটাকে আমরা জয়েন্টের একটা কেভিটি বলতে পারি। এরপরে আমাদের চারপাশে যে কার্টিলেজগুলো আছে, ফাসা আছে, তারপরে টেন্ডন আছে, মাসেল আছে, আর্টিকেল লিগামেন্ট আছে। এই যে জিনিসগুলো দেখাচ্ছে এটা হচ্ছে লিগামেন্ট, এটা মাসেল, তারপরে এটা হচ্ছে আমাদের বার্সা, তারপরে আরও থাকে ফাসা। এরকম বিভিন্ন জিনিস দিয়ে একটা জয়েন্ট, মোটামুটি জয়েন্টের একটা স্ট্রাকচার তৈরি হয়। তো এরপরে আমরা আসবো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্টটা যেহেতু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এটাকে একটু আলাদাভাবে আলোচনা করার আমাদের দরকার হয়েছে। তো এই সাইনোভিয়াল জয়েন্টের আবার বেশ কিছু প্রকারভেদ আছে, এটাও আমাদের মরফোলজিক্যালি এটাকে আলোচনা করব আমরা, অর্থাৎ দেখতে কিরকম দেখা যায় সেইটার উপর বিশেষ বিষয় করে আমরা এটাকে দেখব। দেখেন আমাদের সাইনোভিয়াল জয়েন্ট সাধারণত 7 প্রকার, এখানে যেটা দেওয়া আছে। দেখো প্রথম আছে প্লেন জয়েন্ট, উদাহরণ হিসেবে দেওয়া আছে ইন্টারমেটাটার্সাল জয়েন্ট। এখন এই আমরা প্লেন জয়েন্টটা কখন বুঝবো, যে জয়েন্টে সাধারণত একটা মুভমেন্ট হয়, ঠিক আছে, যে কোনো একটা দিকে মুভমেন্ট হবে, সেটাকে আমরা প্লেন জয়েন্ট বলি। আবার কখনো কখনো এই প্লেনে, যেহেতু আমাদের সাইনোভিয়াল জয়েন্ট মুভমেন্ট হতে হবে, হ্যাঁ, সো এইখানে আমাদের ইন্টারকোস্টাল, দেখেন আমাদের যে হাতের যে হাড্ডিগুলো আমরা যেহেতু মেটাটার্সাল বলতেছি, সেটাকে আমাদের একটা গ্লাইড মুভমেন্ট হয়, এটাকে বলা হয় একমুখী মুভমেন্ট। হ্যাঁ, তো সেটা এই জন্য একমুখী মুভমেন্ট হয়, এর জন্য আমরা এটাকে প্লেন জয়েন্ট বলতেছি। এরপরে আছে
হিং জয়েন্ট, হিং জয়েন্ট একটু আগে আমরা হিউমেরাস দেখতেছিলাম, আলনা দেখতেছিলাম, অর্থাৎ আমাদের হিউমেরাসের সাথে আলনার যে একটা জয়েন্ট তৈরি হয়েছে সেটাকে হিংস টাইপ অফ জয়েন্ট বলা হয়। এটার ব্যাপারটা হয়েছে এটা দুই দিকে মুভমেন্ট হইতে পারে, তার বেশি এটা মুভমেন্ট হইতে পারে না। এবং হিংসড এই কারণেই এটাকে বলা হয়েছে যে এটার সাথে একটা এটাকে একটা আংটার মতন একটার সাথে আর একটা বাঁধিয়া থাকে, যে কারণে এটাকে হিংস টাইপ বলা হয়েছে, অর্থাৎ পেন্ডিং অবস্থায় থাকে এটা। তারপরে বলা হয়েছে পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, আর হচ্ছে আটলান্টো অক্সিয়াল জয়েন্ট। এখন প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট হচ্ছে আমাদের রেডিও এবং আলনার যে উপরের জয়েন্টটা সেটাকে বলা হচ্ছে। এইখানে গ্লাইডিং, এখানে আমাদের প্লেন যে জয়েন্টটা আছে, প্রথম যে জয়েন্টটা আমরা আলোচনা করছি ঠিক এটার মতন মুভমেন্ট হয়, কিন্তু এটার মুভমেন্টটা আর একটু বেশি হয়, যে কারণে এটাকে একটু আলাদাভাবে দেখানো হয়েছে। তারপরে আছে আমাদের বাইকর্ডিয়াল জয়েন্ট। বাইকর্ডিয়াল জয়েন্টটা হচ্ছে আর একটু মজার, সেটা হচ্ছে আমাদের নি জয়েন্ট, তারপরে আমাদের এলবো জয়েন্ট, টেম্পারোমন্ডিবুলার জয়েন্ট। এটা দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় এটা অবস্থান করে, তারপরে সেটা সেখান থেকে অন্যদিকে মুভ হয়, অর্থাৎ একটা জায়গা থেকে সে দুটো মুভমেন্ট করে একই দিকে, সেই জন্য এটাকে বাইকর্ডিয়াল জয়েন্ট বলা হয়েছে। যেহেতু সে একটা জায়গা থেকে দুই ধরনের মুভমেন্ট করে সেই জন্য এটাকে বাইকর্ডিয়াল জয়েন্ট বলা হয়েছে। তারপরে বলা হয়েছে আমাদের ইলিপসয়েড জয়েন্ট। ইলিপসয়েড জয়েন্ট হচ্ছে আমাদের রিজ জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তারপরে আছে স্যাডল টাইপ অফ জয়েন্ট। স্যাডল টাইপ অফ জয়েন্টের মধ্যে আছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ থাম, অর্থাৎ আমাদের কার্পো মেটাকার্পাল জয়েন্টের যে বুড়া আঙুলটা আছে সেটাকে বলা হয়। এছাড়া আমাদের ক্যালকেনিও কিউবেট জয়েন্ট আছে, সেই জিনিসটাকে বলা হয়। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট, অর্থাৎ শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট। আমি একটু আগে আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম যে আমাদের শোল্ডার জয়েন্টে এবং আমাদের নিচের অংশে হিপ জয়েন্টে দেখবেন একটা হাড় একটু বলের মতন থাকে, আর একটা হাড়ের এখানে কেভিটি আছে। তো এটা একটা জায়গার সাথে আর একটা আটকে যায়, যেহেতু এটা একটা বলের মতন আছে আর একটা জায়গায় আটকে যায়, সেই আটকানো জায়গাটাকে সকেট বলা হয়েছে এখানে। এই জন্য এই জয়েন্টটার নাম একটু এরকম হয়েছে, বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট হিসেবে ধরা হয়েছে। আমরা এখন ফাংশনে কি জানবো, জয়েন্ট আমাদের কি কাজে করে আমাদের শরীরের জন্য। আসলে জয়েন্টও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, হাড় যেরকম আমাদের কাজ করে সেরকম জয়েন্টগুলো সেরকম কাজ করে। সেটা হচ্ছে জয়েন্ট যদি না থাকতো আমরা নড়াচড়া করতে পারতাম না, তো জয়েন্টের সাহায্যে আমরা সাধারণত নড়াচড়া করে থাকি। এটা ছোট বা বড় হইয়া দেহের ভিতরের বস্তুকে রক্ষা করে। আমরা যে কোনো অবস্থানে যে কোনো বিষয়ে নিজেকে ইচ্ছা করলে কখনো বসে পড়তে পারি, কখনো এটাকে বলা হয় হাফলাইং, শুয়ে পড়তে পারি, হ্যাঁ, চেয়ারে বসতে পারি, মাটিতে বসতে পারি। অর্থাৎ এটা আমাদের ভিতরের বস্তুকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোটেকশন নিই, সেই ক্ষেত্রে আমাদেরকে জয়েন্টগুলো সাহায্য করে থাকে। শরীরের ওজন বহনে সাহায্য করে, ঠিক আছে। আমাদের যে শরীর আছে তার যে ওজন, সেই ওজনটা বহনে আমাদের জয়েন্টগুলো সাহায্য করে থাকে। দেহের স্থিতিস্থাপকতা রক্ষা করে। স্থিতিস্থাপক বলতে আমাদের ইলাস্টিসিটিকে বোঝানো হয়েছে। আমরা একটা জায়গায় যাব, সেখানে যাইতে গেলে আমাদের ধরেন হাঁটতে হবে, হাঁটতে গেলে আমাদের হাঁটুতে যদি ভাঁজ না হয়, হিপ জয়েন্টে যদি ভাঁজ না হয়, তাহলে কিন্তু আমরা সহজে হাঁটতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতা যদি রক্ষা না করে তাহলে আমরা চলতে পারবো না, একটা জায়গায় রোবটের মতন থেকে যাব। এক্ষেত্রে আমাদের জয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা যে লাভ ঝাপ, দৈনন্দিন কাজকর্ম, এই সব কিছু যদি জয়েন্ট না থাকতো তাহলে আমরা সহজে করতে পারতাম না, আমাদের অনেক কষ্ট হইতো। হ্যাঁ, রোবটে যেরকম করে সেরকম করা লাগতো। তো সেই সব ক্ষেত্রে আমরা মোটামুটি অন্য অন্য জীবজন্তু কিংবা এই যে আর্টিফিশিয়াল যেসব জিনিস তৈরি হচ্ছে সেখান থেকে আমরা আমাদের শরীরকে কিংবা মানুষকে আলাদাভাবে দেখতে পারি, আমাদের কাজকর্ম করাইতে পারি। সেই বিষয়ে আমাদেরকে সাহায্য করতেছে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো। তো আমরা এরপরে চলে আসতেছি আমাদের যে 206 হাড়ের বর্ণনা, সেই বর্ণনায় চলে আসতেছি। আমাদের মাথাকে বলা হয় স্কাল। আপনারা হয়তো এর আগেও শুনছেন, মাথার যে হাড়, সেই হাড়কে বলা হয় হচ্ছে স্কাল। স্কালটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে বলা হয় ব্রেইন বক্স, আর একটা বলা হয় ফেসিয়াল স্কেলিটন। অর্থাৎ আমাদের মুখ বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটাকে বলা হয় ব্রেইন বক্স, আর মুখের হাড়গুলোকে আমরা
আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। এটা বইতেও এই ভাগগুলো এভাবে আছে। তো আমাদের প্রথমেই আছে দেখেন প্যারাইটাল বোন। আমরা চলে যাচ্ছি স্কালের ব্রেন বক্সে। প্রথম আমাদের বোনসের নাম হচ্ছে প্যারাইটাল বোন। এখানে ছবিতে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্যারাইটাল বোন। ঠিক আছে, দেখতে পাইছেন আপনারা প্যারাইটাল বোন কোনটা? এখানে দেখেন এই যে ভাগ আছে, এটা সুন্দর করে একটা ভাগ তৈরি করে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোন। আমাদের দ্বিতীয় বোন আছে হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনে দেখেন আমাদের প্যারাইটাল বোনের সাইড দিয়ে একটা দাগ দেখা যাচ্ছে এভাবে, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। আমাদের টেম্পোরাল বোনও দুইটা বোন থাকে, টেম্পোরাল বোন। তারপরে আছে আমাদের ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন থাকে একটা, এটা আমাদের কপালের উপরে থাকে। এই যে লেখা আছে ফ্রন্টাল বোন, আমাদের এইটুকুন জায়গা হচ্ছে ফ্রন্টাল বোন। তারপরে আমাদের ফ্রন্টাল বোন একটা থাকে। তারপরে আছে আমাদের ওসিপিটাল। ওসিপিটাল হচ্ছে আমাদের মাথার পিছনের যে অংশটা, সেটাকে বলা হয় ওসিপিটাল। ওসিপিটাল হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে এবং আমি এই যে দেখাই দিলাম, এটা এই জায়গাটুকুর নাম হচ্ছে ওসিপিটাল বোন। ওসিপিটাল বোনও আমাদের একটা। তারপরে আছে স্পানয়েড বোন। আমরা একটা স্পানয়েড বোন দেখব। আচ্ছা, এই ছবিতে দেখেন সুন্দর দেখা যাচ্ছে এই ছবিটা, এই যে আমাদের স্পানয়েড, যেটুক জায়গার মধ্যে এটা দেখা যাচ্ছে একদম মানচিত্রের মতন, এই জায়গাটাই আমাদের স্পানয়েড বোন। আপনারা আবার একটু দেখেন, এটা হচ্ছে আমাদের স্পানয়েড বোন। স্পানয়েড বোনও আমাদের একটা থাকে। তারপরে আছে আমাদের ইদময়েড বোন। ইদময়েড বোনও আমাদের একটা। ঠিক আছে, ইদময়েড বোনটা থাকে হচ্ছে আমাদের চোখের পাশে। হ্যাঁ, এটাকে আমরা এখানে এত ভালোভাবে দেখতে পারবো না, কারণ এটা 3D ছবি নয়, যে কারণে আমরা একদম ক্লিয়ার দেখতে পারবো না, তবে চোখের ভিতরে থাকে এই পর্যন্ত আমরা জানতে পারি। এটা এটা আছে আমাদের ব্রেন বক্সে। টোটাল 8টা হাড় থাকে, সে 8টা হাড় আপনারা দেখলেন। প্যারাইটাল বোন দুটো, টেম্পোরাল বোন দুটো, ফ্রন্টাল বোন একটা, ওসিপিটাল বোন একটা, স্ফনোয়েড বোন একটা এবং ইদময়েড বোন একটা। এই টোটাল 8টা বোন আছে আমার ব্রেন বক্সে। আমাদের দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে ফেসিয়াল স্কেলেটন। ফেসিয়াল স্কেলেটনের মধ্যে আমাদের 14টা হাড় আছে। আবারও বলছি, ফেসিয়াল স্কেলেটনের মধ্যে আমাদের 14টা হাড় আছে। তো 14টা হাড় কোথায় আছে আমরা একটু দেখি আবারও। আমাদের প্রথম আছে হচ্ছে মেক্সিলা। ঠিক আছে, আমরা একটু দেখি মেক্সিলাটা কোথায় আছে। দেখেন এই যে সুন্দর করে লেখা রয়েছে আমার মেক্সিলা হাড়টা কোথায়। দাঁতের উপরের যে অংশটা, আমাদের গালের ভিতরে দাঁতের উপরের যে অংশটা, সেই উপরের অংশটাকে বলা হচ্ছে আমাদের মেক্সিলা। আমাদের মেক্সিলা বোন আছে দুটো। তারপরে আমাদের বোনস আছে জাইগোমেটিক। জাইগোমেটিক বোনসও আছে আমাদের দুটো। দেখেন এই মেক্সিলার উপরে এই যে সাদা বর্ডারটা দেখা যাচ্ছে, এই সাদা বর্ডার, এই পুরো সাদা বর্ডারের এই অংশটা হচ্ছে আমাদের জাইগোমেটিক বোন। তারপরে আছে আমাদের নেজাল বোন। নেজাল বোনটা আমরা একটু দেখি কোথায় আছে নেজাল বোন। এই যে দেখা যাচ্ছে নেজাল বোনটা আমাদের এইখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের নেজাল বোন। তারপরে আমাদের আছে লেক্রিমাল বোন। লেক্রিমাল বোনও দুটো আছে। লেক্রিমাল বোন দুটোর মধ্যে আমরা দেখি এই যে লেক্রিমাল লেখা রয়েছে। লেক্রিমালটা আমাদের এটাও চোখের কোটরে আছে, সেজন্য আমরা একদম পুরো ক্লিয়ারলি দেখতে পারবো না, তবে এখান থেকে যতটা অনুমান করা যাচ্ছে এই যে কালো যে অংশটা, সেই কালো অংশটাকে আমরা বলি হচ্ছে লেক্রিমাল বোন। যেহেতু আমাদের চোখ আছে দুই পাশে দুটো, সেহেতু আমাদের এই লেক্রিমাল বোনও দুইটা আছে। তারপরে আছে আমাদের প্যালেটাইন বোন। আমরা যদি প্যালেটাইন বোনটাকে দেখার চেষ্টা করি, প্যালেটাইন প্যালেটাইন ঠিক আছে, আপনারা একটু মনে রাখবেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না এই কারণেই ওখানে মার্কিং করা নাই, যে যেহেতু এটা মুখের ভিতরে রয়েছে সেহেতু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই বোনসটা আমাদের মুখের ভিতরে রয়েছে। এটাও আমাদের দুটো বোনস আছে, প্যালেটাইন বোন। তারপরে আছে ইনফেরিয়ার নেজাল কঙ্কা। ইনফেরিয়ার নেজাল কঙ্কা হচ্ছে আমাদের নাকের ভিতরে দুটো হাড় আছে, সেটাকে বলা হয় ইনফেরিয়ার নেজাল কঙ্কা। এরপরে আমাদের বোনস আছে মেন্ডিবল। আমরা মেন্ডিবলটা দেখতে পারবো।
এই যে ম্যান্ডিবল, অর্থাৎ আমরা যে থুতনি বলি এই থুতনি বলটাকে ম্যান্ডিবল বলা হয়। তারপরে আছে আমাদের ভোমার। এই ভোমারটাও আমরা দেখতে পারবো না, কারণ ভোমারটাও ভিতরে রয়েছে। হ্যাঁ, মুখের ভিতরে রয়েছে ভোমার, সেই কারণে আমরা এটাকে দেখতে পারবো না। তো আমরা এখানে দেখেন বোনস পাইলাম আছে মেক্সিলা দুটো, জাইগোমেটিক দুটো, নেজাল বোন দুটো, লেক্রিমাল বোন দুটো, প্যালেটাইন বোন দুটো, ইনফেরিয়র নেজাল কঙ্কা দুটো, ম্যান্ডিবল একটা, ভোমার হচ্ছে একটা। এই মিলিয়ে আমাদের ফেসিয়াল স্কেলেটন আছে হচ্ছে 14টা। তো ছবিতে আমরা এগুলো দেখলাম। এরপরে আমরা চলে যাব আপার লিম্পে। আপনাদেরকে আপার লিম্পে 64টা হাড্ডি সেদিন আমি মিলাই দিছিলাম। তো আজকে আবারও আমরা দেখব আপার লিম্পে 64 হাড্ডি। তাহলে আমরা দেখতে থাকি আপার লিম্প। প্রথম আছে আমাদের ক্লাভিকল। আবারও দেখেন আমাদের এই যে বোনসটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ক্লাভিকল। এই ক্লাভিকল আছে দুটো, দুই পাশে দুটো, যেহেতু আমাদের আপার লিম্পে দুটো অংশ আছে দুই সাইডে, সেহেতু আমরা এখানে ক্লাভিকল পাবো দুটো। স্কাপুলা, স্কাপুলাও আমাদের দুটো আছে। আমাদের এই যে ত্রিকোণ আকৃতির যে বোনসটা এটাকে বলা হয় স্কাপুলা। তো স্কাপুলাও দুই পাশে দুটো আছে। তারপরে আছে আমাদের হিউমেরাস, এটা হচ্ছে আমাদের হিউমেরাস। হিউমেরাসও এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, দুটো হিউমেরাস আছে। তারপরে আছে আমাদের রেডিয়াস। দেখেন আমাদের এই যে রেডিয়াস বোনসটা, এটাও রেডিয়াস, রেডিয়াসও আমাদের দুইটা আছে। এরপরে আছে আমাদের আলনার বোন। আলনার বোন হচ্ছে এই যে নিচ দিয়ে যে বোনসটা রয়েছে, এটা হচ্ছে আমাদের আলনার বোন। আলনার বোনও দুই পাশে দুটো আছে। এরপরে আছে আমাদের কার্পাল বোন। কার্পাল বোন হচ্ছে 8টা 8টা করে 16টা। আমাদের এই যে দেখেন এইখানে আমি ছবিটা ক্লিয়ার করে দিছি, এটা হচ্ছে আমাদের আলনার বোন, সরি কার্পাল বোন। তো কার্পাল বোন একসাথে এক এক সাইডে আছে 8টা করে, দুই সাইডে আছে 8 দুগুণ 16টা। দেখেন এখানে বোনসগুলোর নামও দেওয়া আছে, হ্যামেট, পিজিফর্ম, ট্রাইকুরেন্ট, লুনেট, স্কাপয়েড, ক্যাপিটেট, ট্রাপিজিয়াস আর হচ্ছে ট্রাপিজিয়াম। এই 8টা হচ্ছে আমাদের কার্পাল বোন। তারপরে আছে আমাদের মেটাকার্পাল। এই যে যে হাড়গুলো আছে গোলাপি কালারের, এই হাড়গুলোকে বলা হয় কার্পাল বোন। কার্পাল বোন আছে আমাদের এক এক হাতে 5টা করে, তাহলে দুই হাতে 5 দুগুণ 10টা, তাহলে আমরা পাইছি 10টা কার্পাল বোন, সরি মেটাকার্পাল বোন। আর কার্পাল বোন হচ্ছে 8 দুগুণ 16টা। তারপরে আছে হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস আছে হচ্ছে এক এক হাতে আছে 14টা, দুই হাতে 14 দুগুণ 28টা। এই যে আছে আমাদের ফ্যালাঞ্জেস, এই হাতে আছে 14টা, ওই হাতে আছে 14টা। তাহলে আমরা কি পাচ্ছি আপার লিম্পে? আপার লিম্পে আমাদের বোনস আছে টোটাল 64। তার মধ্যে ক্লাভিকল দুটো, স্কাপুলা দুটো, হিউমেরাস দুটো, রেডিয়াস দুটো, আলনা দুটো, কার্পাল বোন হচ্ছে 16টা, মেটাকার্পাল 10টা আর ফ্যালাঞ্জেস 28টা। এটা আমাদের আপার লিম্প। এরপরে আমরা চলে যাব থোরাক্সে। আমরা যে থোরাক্সে বুক বলি আমরা যেটাকে, সেই বুকে চলে যাব। বুকের হাড়গুলো সম্বন্ধে একটু জানি। আমি এখানে একটু বলি, আমাদের যখন অ্যানাটমি পড়ানো হয় তখন সাধারণত আমাদের বুক বলতে আমাদের যে ভার্টিব্রা আছে এটাকেও গুনিয়ে নিয়ে চলে আসছে আমাদের স্যাররা, এবং আমাদের বইতে এভাবেই লেখা আছে থোরাসিক যে ভার্টিব্রা আছে সেইগুলো এখানে যোগ করে নেওয়া হয়েছে। কিন্তু আমি বুকে এই হাড্ডিগুলো আনি নাই, সেটা আমি আলাদা করে দেখাই দেবো। ভার্টিব্রায় পুরো ভার্টিব্রাটা যখন আমি যাব তখন ওইখানে সবকিছু দেখাই দেবো ভার্টিব্রা। এখানে আমরা ভার্টিব্রা বাদ দিয়ে বাকি হাড়গুলোকে দেখব। তো আমাদের রিবস আছে হচ্ছে 12টা, এই পাশে 12টা, এই পাশে 12টা, অর্থাৎ ডান পাশে 12টা, বাম পাশে 12টা, 12 দুগুণে 24টা রিবস আছে আমাদের। দেখেন লেখা আছে এখানে 24টা রিবস। আর হচ্ছে আমাদের যে মাঝখানে যে বোনসটা আছে সেই বোনসটা হচ্ছে আমাদের, এটার নাম স্টারনাম। হ্যাঁ, স্টারনাম সম্বন্ধে একটু আগে আমি কথা বলতেছিলাম। এটা হচ্ছে স্টারনামটা, আমি আলাদা করে এখানে দেখাই দিছি। এটা হচ্ছে স্টারনাম। এই স্টারনামের সাথে আমাদের থোরাসিক যে রিবসগুলো আছে সেই রিবসগুলো আসিয়া যুক্ত হয়। তাহলে আমরা এইটা সম্বন্ধে একটু জানি যে আমাদের এখানে দেখেন প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 12টা আছে। 12টা, এই পাশে 12টা, এই পাশে 12টা, 12 দুগুণে 24টা। তাহলে এবার একটু দেখব এই হাড়গুলোর মধ্যে একটু তফাৎ আছে। দেখেন এই সাইডে লেখা আছে টুরু রিবস, ভার্টিব্রো স্টারনাম, আর হচ্ছে ফলস রিব, আর শেষে আছে ফ্লোটিং রিবস। এইগুলো আসলে মানে কি?
মানে হচ্ছে আমাদের যে রিবসগুলো সরাসরি ভার্টিব্রার সাথে এসে যুক্ত হয়েছে সেইগুলোরে বলা হয় হচ্ছে টুরু রিবস। ঠিক আছে, দেখেন লেখা আছে 1 থেকে 7 পর্যন্ত যে রিবসগুলো আছে এগুলো সরাসরি আমাদের ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে, ভার্টিব্রা বলতেছি স্টারনামের সাথে যুক্ত হয়েছে, যে কারণে এটাকে টুরু রিবস বলা হয়। তারপরে যে রিবসগুলো আছে অর্থাৎ 8 থেকে 12 নম্বর, 8 থেকে 10 নম্বর যে রিবসগুলো আছে সেই রিবসগুলোরে দেখেন এগুলো কিন্তু সরাসরি যাইয়া স্টারনামের সাথে যুক্ত হয় নাই, তারা কি করছে একটার সাথে আর একটা মিশিয়া একত্রে 7 নম্বর রিবসের সাথে মিলিত হয়েছে। তো এই কারণে এগুলোকে ফলস রিপ বলা হয়। সেই সাথে আমাদের 11 আর 12 নম্বর দুটো রিবস আছে, এই রিবস দুটো মাঝপথে একদম মানে কারোর সাথেই মিলিত হয়নি, ওরা পুরোপুরি ফাঁকা জায়গায় রয়ে গেছে এবং পুরোপুরি একটু ঘুরেও আসে নাই, বড়ও না। এই ফাঁকা থাকার কারণে এটাকে বলা হয় ভাসমান বা ফ্লোটিং রিবস বলা হয় এগুলোরে। তাহলে আমাদের এখানে 3 ধরনের রিবস আছে, আমরা একটু জানলাম, টুরু রিবস, ফলস রিবস। এই ফ্লোটিং রিবসগুলোরও ফলস রিপ বলা হয়, কিন্তু এটার একটু আলাদা করে নামকরণ করা হয়েছে, যে কারণে আমরা এটাকে ফলস রিপের মধ্যে দেখাবো, বাট বলার সময় এদেরকে একটু আলাদা করে বলতে হবে। সেই সাথে আমাদের এখানে একটা স্টারনাম আছে, যেটা আমাদের এই স্টারনাম কিন্তু প্রচুর গুরুত্ব বহন করে আমাদের হার্টকে এবং ফুসফুসকে, সে প্রচুর পরিমাণ প্রোটেকশন দেয়। এবং আমাদের সার্জনরা যখন বুকে বাইপাস সার্জারি করে তখন এই স্টারনামের ভিতর দিয়ে, এটা মাঝখান দিয়ে তারা কেটে ফেলায়। এবং এটার কারণে মানে এটা অনেক শক্ত একটা বোন, যেটা আমাদের ভাঙতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এক কথায়। সো যখন সার্জনরা অপারেশন করে তখন ওনাদেরও অনেক কষ্ট পোহাইতে হয় এটার জন্য, কিন্তু এটা না থাকলে আমাদের হার্টটাকে হয়তো রক্ষা করা অনেক সময় সম্ভব হইতো না, যে কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জায়গা যেটা প্রয়োজন সেই জায়গা সেটাকে দিয়ে দিয়েছেন। তো এটা ছিল আমাদের থোরাসিক কেজ। আমরা চলে যাবো এবার ভার্টিব্রার মধ্যে। আমাদের ভার্টিব্রা আছে টোটাল 33টা হাড্ডি আছে। ঠিক আছে, ভার্টিব্রায় টোটাল 33টা ভার্টিব্রা আছে। আমরা এক এক করে জানবো। এটাকে এই যে ভার্টিব্রা আমাদের এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের ভার্টিব্রাগুলো আর এখানে যে শেষ হয়েছে, এটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে ভার্টিব্রাকে সংক্ষিপ্ত করে আলোচনা করার জন্য। তার প্রথমটাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা, তারপর থোরাসিক ভার্টিব্রা, তারপর লাম্বার ভার্টিব্রা, তারপরে সেক্রাম, তারপরে কক্সিক্স। তো আমরা একটু দেখি। সার্ভাইকালে আছে আমাদের 7টা ভার্টিব্রা আছে, এখানে ছবিতে সুন্দর করে দেখাই দেওয়া হয়েছে। 7টা ভার্টিব্রা আছে আমাদের, হ্যাঁ এখানে একদম এটা 7টা ভার্টিব্রা। আমাদের থোরাসিক রিজনে হচ্ছে 12টা ভার্টিব্রা আছে। থোরাসিক রিজনে আমাদের 12টা ভার্টিব্রা আছে। তারপরে আছে আমাদের লাম্বার রিজন, যেটাকে আমরা অনেক সময় মাজাও বলে থাকি, মাজার হাড়। তো মাজার হাড়ে আমাদের 5টা হাড্ডি আছে। তারপরে আছে আমাদের স্যাক্রাম, স্যাক্রামে আমাদের 5টা হাড্ডি আছে। আর শেষে আছে হচ্ছে কক্সিস। এখানে কিছু বিষয়ে জটিলতা আছে। দেখেন আমাদের স্যাক্রামে যে হাড়গুলা, এগুলো কিন্তু একটার সাথে আর একটা মিশে রয়েছে, এটাকে আলাদা করে দেখানো যায় না। আর কোক্সিসের 4টা হাড় আছে, এটাকেও আলাদা করা যায় না, একসাথে এরা মিশে রয়েছে। কিন্তু আমাদের গণনার সময় কিন্তু এটাকে গুনে নিতে হবে, যে আমাদের স্যাক্রামে 5টা হাড্ডি রয়েছে আর কক্সিসে 4টা হাড্ডি রয়েছে, এটা কিন্তু আমাদের গুনে নিতে হবে। বাট এটাকে আলাদা করে দেখানো যায় না, এটা আমাদের ছোটবেলায় হয়তো আলাদা থাকে, আস্তে আস্তে কোনো একটা সময় এই হাড়গুলো একটার সাথে আর একটা মিশে যায় এবং একটা শক্ত অবস্থান তৈরি করে। আচ্ছা, এটা ছিল আমাদের ভার্টিব্রাল বডি, একদম এ টু জেড 33টা হাড্ডি এখানে দেওয়া আছে, একটার পরে একটা সাজানো। এটা আমরা দেখে নিই। এরপরে আমাদের লোয়ার লিম্ব, লোয়ার লিম্পে আমাদের 62টা হাড্ডি আছে। আমরা আপার লিম্পে পাইছিলাম 64টা আর লোয়ার লিম্পে আছে 62টা। এবার আমরা একটু দেখি। প্রথমেই আমাদের এখানে দেওয়া আছে হিপ বোন। একটু খেয়াল করি, আমাদের এইখানে যে মাঝখানে যে অংশটা আমি দাগাচ্ছি, যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল অংশ। সো আমাদের এই অংশটা এখান থেকে বাদ যাবে। বাকি যে অংশটা আমাদের রয়ে গেল এই পাশে, এটাকে আমরা বলি হিপ বোন। এই হিপ বোন, দুটো বোনস আছে আমাদের দুই পাশে। তাইলে আমরা লোয়ার লিম্পের প্রথম দুটো বোন, হিপ বোন, এটা পেয়ে গেলাম। তারপরে আমাদের আছে ফিমার।
আচ্ছা দেখেন, এই যে আমাদের যে হিপ বোনের কথা বললাম, হিপ বোন থেকে একটা ক্যাভিটির মাধ্যমে, এই যে একটু আগে আমরা ক্যাভিটি খুঁজতেছিলাম, তারপরে হেড খুঁজতেছিলাম যে কিভাবে আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট তৈরি হয়, এইটার থেকে আমরা স্পষ্ট হইতে পারি এখানে। তো যাই হোক, আমরা এখন আসি হচ্ছে হিপ বোনে। হিপ বোনের জিনিসটা আমরা একটু দেখি যে হিপ বোনটা হচ্ছে আমাদের এখান থেকে সরি ফিমার, হিপ বোনটা শেষ হয়েছে আমাদের ফিমারটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফিমার। তো তারপরে ফিমার আছে দুই পাশে দুটো, এই পাশে দুটো ওই পাশে দুটো, অর্থাৎ ডান পাশে দুটো বাম পাশে দুটো। তারপরে আছে হচ্ছে আমাদের এই যে বড় হাড্ডিটা, এটাকে বলি আমরা টিবিয়া, টিবিয়াও আমাদের দুটো আছে। আর এই যে পাশে যে ছোট্ট হাড্ডিটা রয়েছে এটাকে আমরা বলি ফিবুলা। হ্যাঁ, তারপরে আছে আমাদের টার্সাল বোন। আমাদের হাতে ছিল হচ্ছে কার্পাল বোন, আর আমাদের পায়ে আছে টার্সাল বোন। টার্সাল বোন আছে 7টা এক সাইডে, আর দুই সাইড মিলে 7 দুগুণ 14টা। আমাদের কার্পাল বোন ছিল 8 দুগুণ 16টা, আর এখানে আমাদের টার্সাল বোন আছে 7 দুগুণ 14টা। তারপরে আছে আমাদের মেটাটার্সাল বোন। মেটাটার্সাল বোন আমাদের হাতেও মেটাকার্পাল ছিল 5 5 10টা, আমাদের পায়েও 5 5 10টা আছে মেটাটার্সাল বোন। আর আমাদের ফ্যালেঞ্জেস হাতেও ছিল 14 দুগুণ 28টা, আমাদের পায়েও 14 দুগুণ 28টা আছে। তো এই হচ্ছে আমার 62 হাড্ডি লোয়ার লিম্পের। তাহলে এবার আপনারা একটু মিলাই নিতে পারেন, আমরা ব্রেন বক্সে অর্থাৎ স্কালে আমরা পাইছি হচ্ছে 8টা বোন, ব্রেন বক্সে 14টা পাইছি আমরা ফেসিয়াল বোন। আপার লিম্পে আমরা বোন পাইছি 64টা, থোরাসিক কেজে আমরা বোনস পাইছি 25টা, ভার্টিব্রাতে আমরা বোনস পাইছি 33টা, আর লোয়ার লিম্পে আমরা বোনস পাইছি 62টা। এই হচ্ছে আমাদের 206টা হাড্ডি। তো এর সাথে আমরা একটু লোয়ার লিম্পটাকে একটু কভারেজ করতে চাইছিলাম, সেটা আমরা একটু দেখব। তো লোয়ার লিম্পটাকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের একটু আলোচনায় আসতে হবে, সেটা হচ্ছে আমরা এই সাথে সারফেস অ্যানাটমি আলোচনা, সারফেস অ্যানাটমিটা আমি বলে দেবো নিচে। তারপরে আমরা একটু লোয়ার লিম্পের এই ছবিটাতে দেখেন আমাদের ফিবুলা, টিবিয়া, তারপরে আমাদের টার্সাল বোনগুলো টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার। আমরা যেমন আপার লিম্পের হ্যান্ডে অর্থাৎ কার্পাল বোনগুলো দেখছিলাম, সেখানে এখানেও আছে যে এখানে যে 7টা বোনস আছে, ক্যালকেনিয়াস, টেলাস, নেভিকুলার। আর মিডিয়াল কিউনিফর্ম হচ্ছে 3টা থাকে, মিডিয়াল, ল্যাটারাল আর হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। আর হচ্ছে কিউনিফর্ম, এরকম হচ্ছে 7টা বোনস থাকে। তারপরে আমাদের মেটাটার্সাল, তারপরে ফ্যালাঞ্জেস। তো এই ছবিতে আরো ব্রড স্পেকট্রাম দেওয়া আছে। এরপরে আমরা লোয়ার লিম্পে যেহেতু আলোচনা করছি, লোয়ার লিম্পের মাসেল সম্বন্ধে একটু দেখবো। আমরা মাসেল সম্বন্ধে আমাদের একদম আমাদের পিছনে অর্থাৎ পাছায় যে বড় মাংসপেশিটা, এটাকে আমরা বলি হচ্ছে গ্লুটিয়াস মাসেল। গ্লুটিয়াসের কয়েকটা রিজন থাকে, সেজন্য এই যে এখানে দেখেন লেখা আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আরও আছে গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস ইন্টারমিডিয়াস। তো আমরা একত্রে এই মাসেলটাকে গ্লুটিয়াস নামে হচ্ছে চিনবো। আমরা যদি কখনো আবার সেই জায়গায় চলে যাই, যাক ইনজেকশন দেওয়ার আমাদের দরকার নেই, সো ইনজেকশনটা দেওয়া হয় সাধারণত যদি কারো পাছা ইনজেকশন দেওয়া হয় তাহলে এখানে দেওয়া হয়। তারপরে আমাদের আরেকটা মাসেল হচ্ছে ইলিয়াসোয়াস। ইলিয়াসিয়াস মাসেলটা আমাদের সামনের দিক থেকে থাকে, পেটের নিচের থেকে নামে এই মাসেলটা। তারপরে আমাদের আছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের একটা মাসেল আছে। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলা হয় আমাদের এই জায়গাটাকে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলা হয়। তো এই জায়গা থেকে যে মাসেলটা নামছে সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন মাসেল। তারপরে আমাদের আরেকটু যাইতে হবে, সেটা হচ্ছে প্রেক্টোনিয়াস নামে একটা মাসেল আছে, এটা এখান থেকে শুরু। গ্রাসিলিয়াস আছে, অ্যাডাক্টর লঙ্গাস, সার্টোলিয়াস। সার্টোলিয়াসটা আমাদের সব থেকে বড় একটা মাসেল, যেটা আমাদের মাজার থেকে শুরু করিয়া পায়ের পিছন দিয়ে আমাদের যে অ্যাকিলিস টেন্ডোনিস আছে, অর্থাৎ এই যে টেন্ডনটা আছে, এই টেন্ডনে যে এটা শেষ হয়, অর্থাৎ বড় একটা মাসেল এক কথায়। তারপর আমাদের অ্যাডাক্টর মাসেলটা একটু দেখতে হবে। অ্যাডাক্টর,
এই মাসেলটা হচ্ছে আমাদের সামনের দিকে হাঁটা চলার জন্য খুব বেশি কাজ করে। তো এটাকে অ্যাডাক্টর ও কয়েকটা মাসেল আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, ঠিক আছে। তারপর আমাদের আরেকটা মাসেল আছে দেখেন, বাইসেপ ফেমোরিস। বাইসেপ ফেমোরিসের হচ্ছে তিনটা অংশ থাকে। বাইসেপ ফেমোরিস নিজে একটা, তারপরে শর্ট হেড, লং হেড, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। আর আমাদের পায়ের অর্থাৎ হাঁটু থেকে নিচের যে অংশটা, তার পিছনে যে মোটা মাংসপেশিটা থাকে সেটাকে বলা হয় সেমি মেমব্রানাসাস। সেমি মেমব্রানাসাস এই মাসেলটাকে বলা হয়। মোটামুটি এই মাসেলগুলোর নাম জানতে পারলেই হবে। আর আমাদের হাঁটুর পিছনে যে একটা গর্তর মতন আছে, হাঁটুর পিছনে বিহাইন্ড দ্য নি জয়েন্ট, এই যে এখানে দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় পপটিলিয়ার ফেসা। পপটিলিয়াল ফেসা অর্থাৎ একটা গর্তের মধ্যে আছে, সেই জন্য এই জায়গাটার নাম এরকম। এখানে কখনো কখনো আপনারা যখন রোগতত্ত্ব পড়বেন তখন এখানে কখনো পানি জমে যায়, পানি যেয়ে একটা সিস্টের আকার ধারণ করে। এটা যে রোগীদের হয় খুব কষ্ট ভোগ করে তারা, সেই জন্য এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আমার মনে পড়ে গেল তাই বলে দিলাম আপনাদের। আর হচ্ছে এই যে জায়গাটা আমি দাগাইছি, এই যে একিলিস টেন্ডনিস থাকে আমাদের পিছনে, অনেকে রগ বলে এটাকে, আসলে রগ বলে আমি এখনো কিছু পাই নাই অ্যানাটমিতে। যাই হোক, এটা গ্রামীণ অথবা একটা আঞ্চলিক কিংবা প্রচলিত শব্দ এক কথায়। তো এই একিলিস টেন্ডিলিস যদি কখনো কারো কেটে যায় তাহলে সে কিন্তু আর মুভ করতে পারবে না। আমাদের দেশে, বাংলাদেশে যারা আছেন তারা হয়তো জানেন, অনেক সময় আমাদের একটা প্রচলিত কথা আছে, কতটা সত্য মিথ্যা আমি জানতে পারবো না, প্রচলিত কথা বলতেছি যে জামাত শিবিরের লোকজন পায়ের রগ কেটে দিছে। আসলে তারা যেটা বলতে বোঝানোর চেষ্টা করতো, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতো যে এটাকে কাটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো এক সময় হইতো কিনা আমি জানি না, আর এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ নাই, শুধু প্রচলিত কথাটা বলে দিলাম এই জিনিসগুলো। এরপরে আমরা লোয়ার লিম্ফের ব্লাড সাপ্লাইটা দেখবো। আমরা আপার লিম্ফেও ব্লাড সাপ্লাই দেখছিলাম, এবার লোয়ার লিম্ফে আমরা ব্লাড সাপ্লাইটা দেখবো। দেখেন আমাদের যেখানে ফিমার যে হাড্ডিটা আছে, সেই ফিমার দিয়ে যে রক্তনালী নেমে গেছে, আর্টারি, সেটাকে বলা হয় ফেমোরাল আর্টারি। আর সেইখান দিয়ে যে ভেইনটা উঠে গেছে সেটাকে ফেমোরাল ভেইন বলা হয়। আমরা ব্লাড সার্কুলেশন নিয়ে কথা বলবো, সেই সময় আপনাদের এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হবে যে কোথা থেকে কোনটা আসে, কিভাবে কোন জায়গায় সাপ্লাই দিছে, এবং কেন এই নামকরণগুলো হয়েছে সেটাও আমি বলে দেবো সেই সময়। এখন শুধু একটু জেনে যান আর কি, যেহেতু আমরা লোয়ার লিম্ফে পড়তেছি, এই জিনিসটা আছে, সেজন্য আমরা একটু জেনে যাব। ঠিক আছে, তারপরে এই যে আমি একটু আগে পপটিটিয়াল ফোসার কথা বলতেছিলাম, দেখেন এখন ওই জায়গা দিয়ে যে আর্টারিটা গেছে, রক্তনালীটা, সেটাকে আমরা বলি পপটিটিয়াল আর্টারি। তারপরে পপটিটিয়াল ভেইন, অর্থাৎ এখান থেকে যে রক্তনালীটা উপর দিকে গেছে সেটাকে পপটিটিয়াল ভেইন বলা হয়। তারপরে আছে আমাদের অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, অর্থাৎ আমাদের যে টিবিয়া বোনসটা আছে তার সামনে দিয়ে যে আর্টারিটা আছে সেটাকে আমরা বলি টিবিয়াল আর্টারি। ঠিক আছে, তারপরে আছে আমাদের তার নিচে আছে পেরোনিয়াল আর্টারি। তারপরে আমাদের আছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল ভেইন। এইভাবে আমাদের পায়ের পাতা পর্যন্ত এটা নেমে গেছে। এরপরে আমাদের নার্ভ সাপ্লাই আছে। এই একই জিনিসগুলো আবার বারবারই চলে আসতেছে নামের উপর, অর্থাৎ এই জায়গার নামের উপরে ভিত্তি করে সবকিছুর নাম হয়েছে। আমাদের রক্তনালীর যেমন নাম হয়েছে জায়গার নামকরণের উপর, সেরকম এখানে নার্ভেরও নামকরণ হয়েছে সেই একইভাবে। দেখেন এখানে আছে ফেমোরাল নার্ভ, অর্থাৎ আমাদের ব্রেন থেকে যে স্পাইনাল কর্ডের মাধ্যমে যে নার্ভটা আমাদের পায়ে নেমে গেছে আমাদের সেন্সেশন এবং মোটর ফাংশন পরিচালনা করার জন্য, সেটাকে আমরা বলতেছি, এই যে পায়ে যেটা আসছে সেটাকে আমরা বলতেছি ফেমোরাল নার্ভ। তারপরে আমাদের আছে অপটাটর নার্ভ আছে। ঠিক আছে, সায়াটিক নার্ভ আছে। আপনারা এই সায়াটিক নার্ভটার কথা প্রায়ই পাবেন। আমাদের রাস্টক্সের একটা বড় রোগ লক্ষণ আছে যে সায়াটিক বাত যদি বৃষ্টিজনিত কিংবা ভিজা স্যাঁতসেঁতে পরিবেশে বসার কারণে কিংবা নদীতে পুকুরে গোসল করার কারণে কারো যদি বাত হয়ে থাকে, সায়াটিক বাত, তাহলে রাস্টক্স ব্যবহার করলে সেটা অব্যর্থ হিসেবে কাজ করে। তো এই সায়াটিকটা আপনারা এখন জানেন, এই সায়াটিকটা একটা নার্ভের নাম। এই নার্ভটা যখন মাজার থেকে তার কোনো ইনফ্লামেশন তৈরি হয়, অর্থাৎ এটা লক হয়ে যায়, লক হয়ে তার যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতাটা লোপ পাইয়া সেটা ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন বাংলায় বলা হয় প্রদাহ। যখন এটা প্রদাহ হয় তখন আমরা এটাকে সায়াটিকা বলি। সায়াটিক নার্ভের ইনফ্লামেশন হইলে তাকে আমরা সায়াটিকা বলি। ঠিক আছে, এতে একজন রোগীর পায়ে অবশ অবশ ভাব লাগে, ঝিনঝিন করে, এরকম একটা ক্ষেত্র যদি তৈরি হয়, এবং আমাদের রাস্টক্সের যে কারণ, বৃষ্টিতে ভেজা, স্যাঁতস্যাঁতে ঘরে থাকা, তারপরে
ঘামে ভিজা, অর্থাৎ অধিক পরিশ্রম করে ঘামে যাওয়া, নদীতে কিংবা পুকুরে গোসল করা, ঠান্ডা খাবার খাওয়া, এই ধরনের বিশিষ্ট লক্ষণ যদি থাকে তাহলে, এবং সেই কারণে যদি সায়াটিকা হয়, তাহলে আমরা রাস্টক্স ব্যবহার করলে খুব উপকারিত হব। এই বিষয়টা আপনারা যদি রাস্টক্স পড়ে থাকেন খুব ভালো জানতে পারবেন। তো এই সেই সায়াটিক নার্ভ যেটা অবরুদ্ধ হইলে পরে আমাদের সায়াটিকা নামক এক ধরনের বাঁধ তৈরি হয়, সেটা আমরা সায়াটিক নার্ভ থেকে বা নার্ভের ইনফ্লামেশন থেকে আমরা পেয়ে থাকি এই জিনিসটা। তারপরে আমাদের আছে কমন ফিবুলার নার্ভ। আবার দেখেন এখানে এই জিনিসটা আছে, আমাদের যে জায়গাটা ফিবুলার, যে হাড়টা যে জায়গা দিয়ে গেছে সেটাকে সেই জায়গার উপর দিয়ে যে নার্ভটা গেছে সেটাকে বলা হয় ফিবুলার নার্ভ। তারপরে আছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ নার্ভ, একদম পায়ের নিচের দিকে চলে গেছে ডিপ ব্রাঞ্চেস, একটা উপর দিয়ে গেছে আর একটা নিচে দিয়ে গেছে পায়ের ল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে। তো সেইটাকে বলা হয় সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ নার্ভ, আর একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চেস অফ নার্ভ। এরপরে আমাদের একটা চিত্র আছে, দেখেন চিত্রটাকে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করাই আপনাদের। আচ্ছা, চিত্রটা হচ্ছে আমি যে সারফেস অ্যানাটমিটা আপার লিম্ব আলোচনার সময় বলছিলাম যে এই জায়গাটাকে এই বলে, এই জায়গাটাকে এই বলে, এখানেও সেই জিনিসটাকেই একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আপনারা একটু দেখেন, আমাদের এটা হচ্ছে মুখ, ফেস, আমরা যেটাকে যেভাবে চিনি, ল্যান্ডমার্কও বলা হয় অ্যানাটমির ভাষায় এটাকে, ঠিক আছে? এটা আমাদের ফেস। এই ফেস বাদ দিয়ে বাকি যে অংশটা আমাদের আছে সেটাকে আমরা বলি ব্রেন বক্স, ঠিক আছে? ফেসের মধ্যে এবার বিভিন্ন ভাগ আছে, সেটা হচ্ছে আপনার অপটিটিয়াল, চোখের চারপাশের অংশটাকে বলা হয়, বাক্কাল, মুখের চারপাশের অংশটাকে বলা হয়, তারপরে আছে মেন্টাল, আমাদের যে চিনটা আছে অর্থাৎ থুতনি, সেটার যে অংশটা সেটাকে বলা হয়, অরাল মানে মুখ, এটা আপনারা জানেন, নোস মানে নাক, তারপরে সার্ভাইকাল, আমরা যে ভার্টিবেরা পড়ছি, এটাকে যেটা প্রথমেই পড়ছি কিন্তু সার্ভাইকাল ভার্টিবেরা, এটাকে আমরা অনেক সময় নেকও বলি, ঠিক আছে? সেই নামগুলো এখানে দেওয়া হয়েছে, এটা আমাদের ব্রেন সম্পর্কিত। তারপরে দেখেন এখানে সারফেসগুলো দেখা যাচ্ছে থোরাসিক রিজনে বিভিন্ন কালার দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের থোরাসিক রিজন। এর উপরের অংশটা হচ্ছে আমাদের হেড নেক ব্রেনের মধ্যে চলে গেছে, এই জায়গাটা হচ্ছে আমাদের থোরাসিক রিজন, যে রিজনের মধ্যে আমাদের ফুসফুস এবং হার্ট অবস্থান করতেছে। এবং এই যে আমরা যে ভার্টিব্রা স্টারনামের কথা আমরা বলতেছিলাম, এই সেই স্টারনামটা এখানে দেখা যাচ্ছে। তো এবার আমাদের এই যে পেট, অ্যাবডোমেন বলা হয় এটাকে, দেখেন এখানে সুন্দর করে দাগায় দেওয়া আছে। তো এই পেট আর বুক এটাকে ভাগ করছে আমাদের এই জায়গায় একটা মাসেল আছে, বড় মাসেল আছে, মাসেলটার নাম হচ্ছে ডায়াফ্রাম। যদি আপনারা কেউ জেনে থাকেন, ডায়াফ্রাম মাসেলটা হচ্ছে আমাদের বুক এবং পেটকে বিভক্ত করছে। যদি ডায়াফ্রাম না থাকতো তাহলে এটা নিয়ে আমাদের হয়তো একটু এলোমেলো হইতো, কিংবা অন্যভাবে এটাকে ভাগ করার চেষ্টা করতে হইতো। তো ডায়াফ্রাম হচ্ছে আমাদের বুক এবং আছে। তো আমাদের পেটের মধ্যেও বিভিন্ন অর্গানগুলো আছে, সেটা আমরা অবশ্যই জানবো। সেই সাথে এখন একটু সংক্ষিপ্ত করে, আমাদের এখানে আছে স্টোমাক, এখানে আছে লিভার, লিভারটা একটু তিন কোণা আকৃতি, তারপর এখানে আছে স্প্লিন, আমাদের এই জায়গায় আছে কিডনি একটা, এখানে আর একটা, তারপর এখান দিয়ে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অনেক পেঁচাপেচি করে নামিয়ে গেছে, নামে যেয়ে এই পাশ দিয়ে আমাদের পাউপথ দিয়ে বের হয়ে গেছে। আবার দুই কিডনি থেকে দুটো টিউব এসে এখানে ইউরিনারি ব্লাডার তৈরি করছে, যেখানে আমাদের প্রস্রাব এসে জমা থাকে। প্রস্রাবে এখানে ছেলেদের একটা গ্ল্যান্ড থাকে, সেটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড, মহিলাদের প্রোস্টেট গ্ল্যান্ড সাধারণত থাকে না, ঠিক আছে? তারপরে আমাদের প্রাইমারি সেক্সুয়াল অর্গানগুলো আছে এখানে। হ্যাঁ, এরপরে আমাদের পায়ের নিচের অংশ, নিচের অংশ দেখেন, আমি ওখানে কিন্তু সারফেস অ্যানাটমিটা বলি নাই, আমরা এই যে যে অংশটা যেখানে আমাদের ফিমার নামে যে হাড়টা থাকে সেটাকে বলি আমরা থাই। হ্যাঁ, দুই পায়ে দুটো। তারপরে আমাদের নি জয়েন্ট, এরপরে নি জয়েন্ট থেকে নিচে এই পর্যন্ত যে জায়গাটা, এটাকে আমরা বলি লেগ। দেখেন আমরা লেগ চিনি, কিন্তু লেগ আসলে কতটুকু এটা নিয়ে অনেক বিভ্রান্তি আমারও ছিল কোনো এক সময়। এটা হচ্ছে লেগ, আর লেগের পরে যে জায়গাটা আছে এটা হচ্ছে আমার ফুট। তো এইটা মোটামুটি আমাদের সারফেস অ্যানাটমি। আর আপার লিম্পিটটা আমি বলছিলাম, তাও এখন আরেকবার বলে দিচ্ছি। আমাদের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে শোল্ডার, শোল্ডারের থেকে আমাদের এই যে জায়গাটা যেখানে আমাদের হিউমেরাস নামে যে হাড়টা থাকে, সেই হাড়টার যে জায়গা সেটা হচ্ছে আমাদের আর্ম।
আর্ম মানে হচ্ছে বাহু, বাহুর পরে আমাদের এখানে আছে হচ্ছে এই অংশটাকে বলা হয় ফোরাম। ফোরাম মানে বলা হয় ঊর্ধ্ব বাহু কিংবা বাহুর পরের অংশ, এরকম কিছু বোঝানো হয়। তারপরে আছে আমাদের হ্যান্ড, ঠিক আছে। আর যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এই যে এর পিছনে একটা অংশ আছে আমাদের পিঠ, যেটাকে আমরা ব্যাক বলে থাকি, পুরোটাকেই ব্যাক বলা হয়। ব্যাকটাকে আমরা আবার ওই যে ভার্টিব্রাগুলো যেভাবে ভাগ করছিলাম এখানে, এখানে যেভাবে ভাগ করছিলাম এই হিসেবে অনেক সময় নাম বলা হয়, যেমন এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, এটাকে আমরা নেক বলি। তারপরে আমাদের আছে থোরাসিক, থোরাসিক ভার্টিব্রা এটাকে বলা হয়। থোরাসিক ভার্টিব্রা আর একটা নাম আছে ডরসাল ভার্টিব্রা বলা হয়। কখনো কখনো আপনারা যদি কোনো সোনোগ্রাফ কিংবা এক্সরে রিপোর্ট দেখেন, দেখবেন দেখা ডরসাল লেখা রয়েছে, কিংবা এমআরআইতে বেশিরভাগ সময় ডরসাল শব্দটা বেশি ব্যবহার করে, ঠিক আছে। তো এটাকে ডরসাল রিজনও বলা হয়। ডরসাল রিজনের পরে আমাদের এটা আছে লাম্বার রিজন কিংবা মাজা। তো এইভাবে আমরা পিঠের অংশটাকে এভাবেও ভাগ করে অনেকে, যে থোরাসিক রিজন, লাম্বার রিজন কিংবা মাজার অংশ কিংবা বুকের অংশ, বুকের পিছনের অংশ, এভাবে এইটাকে এই পুরো ব্যাগটাকে তিনটা অংশে ভাগ করা হয় ওই ক্ষেত্রে দিয়ে। কিন্তু এখানে স্যাক্রালা আর হচ্ছে কক্সিসটাকে ওইভাবে আনা হয় না। তো কারণ এই পর্যন্ত আমাদের মুভমেন্ট হয়, আর এই রিজনগুলো পর্যন্ত আমাদের হাত দিয়ে কিংবা আমরা এগুলোকে স্পর্শ করি, বুঝতে পারি। বাকি এই যে যে অংশটা, যেটা আমাদের দেখেন এই অংশটায় দেখা যাচ্ছে যে আমাদের স্যাক্রাল এবং কক্সিসটা মাজার নিচের অংশে, অর্থাৎ আমাদের লোয়ার লিম্ফের আওতার মধ্যে চলে গেছে। এটা যে কারণে ওইটা পিঠের অংশ হিসেবে অনেক সময় আমরা কাউন্ট করি না, কিন্তু আমাদের ভার্টিব্রাল বডি আলোচনা করার সময় আমরা এই জিনিসটাকে অবশ্যই আলোচনা করব। তো মোটামুটি এটাই ছিল আমার অস্টিওলজি এবং আর্থোলজির মোটামুটি আলোচনা, এবং আপনাদেরকে চিনাইতে চাইছিলাম 206টা হাড়, সেটা আমি হয়তো চিনাইতে সমর্থ হয়েছি বলে আমি মনে করি। এবার আপনাদের কাছে পৌঁছায় যাব আমি।